প্রতি 4 বছরে একবার পুরো পৃথিবী থেমে যায়। 500 কোটিরও বেশি মানুষ টেলিভিশনের সামনে বসে, স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শক। আর এই মহাযজ্ঞের পেছনে বসে একটি সংস্থা নীরবে নিভৃতিতে কোটি কোটি ডলার গুনছে। সংস্থার নাম ফিফা। 2026 সালের বিশ্বকাপ থেকে তারা আয় করবে প্রায় $9 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 1,10,000 কোটি টাকারও বেশি। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল অঙ্কের টাকা আসলে কোথায় যায়? আজকের ভিডিওতে আমরা জানবো ফিফা আসলে কি, কিভাবে কাজ করে, কোথা থেকে এত টাকা আসে, আর এই টাকা কোথায় যায়। সাল 1904, প্যারিসের একটি ছোট্ট অফিস। সেদিন মাত্র 7টি দেশের প্রতিনিধি একত্রিত হয়েছিল একটি লক্ষ্যে: আন্তর্জাতিক ফুটবলকে একটি ছাদের নিচে আনতে হবে। বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন আর সুইজারল্যান্ড, এই 7 দেশ মিলে জন্ম দিল ফেডারেশন ইন্টারন্যাশনাল দে ফুটবল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে ফিফা। সেদিন কেউ ভাবেনি এই ছোট্ট সংগঠন একদিন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী ক্রীড়া সংস্থায় পরিণত হবে। আজ ফিফার সদস্য 211টি দেশ, জাতিসংঘের সদস্য সংখ্যার চেয়েও বেশি। কারণ ফিফা এমন অনেক অঞ্চলকেও সদস্য পদ দিয়েছে যারা স্বাধীন রাষ্ট্র নয়, যেমন স্কটল্যান্ড, ওয়েলস, হংকং। সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। বর্তমান সভাপতি ইতালীয় সুইস আইনজীবী জিয়ান্নি ইনফান্তিনো, যিনি 2016 সাল থেকে এই পদে আছেন। কাগজে কলমে ফিফা একটি অলাভজনক সংস্থা, মানে তাদের কোনো মুনাফা করার কথা নয়, সব আয় ফুটবলের উন্নয়নে ব্যয় করার কথা। কিন্তু বাস্তবে কি হয় সেটা আমরা একটু পরেই দেখব। 211টি দেশকে একসাথে পরিচালনা করার সহজ কথা নয়, তাই ফিফা পুরো পৃথিবীকে ভাগ করেছে 6টি কনফেডারেশনে। প্রথমত উয়েফা, ইউরোপের 55টি দেশ নিয়ে গঠিত। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, পৃথিবীর সেরা ক্লাবগুলো এই কনফেডারেশনের অধীনে। আর্থিকভাবে ফিফার সবচেয়ে শক্তিশালী অঞ্চল। দ্বিতীয়ত ক্যাফ, আফ্রিকা, 56টি দেশ নিয়ে গঠিত, সংখ্যায় সবচেয়ে বড় কনফেডারেশন, কিন্তু অর্থনৈতিকভাবে সবচেয়ে দুর্বল। তৃতীয়ত এএফসি, এশিয়ার 47টি দেশ এর অন্তর্ভুক্ত। বাংলাদেশ এই কনফেডারেশনের সদস্য। জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, সৌদি আরব সবাই এএফসির অংশ। চতুর্থত কনকেকেফ, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ানের 41টি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এখানেই। পঞ্চমত কনমেবল, দক্ষিণ আমেরিকার মাত্র 10টি দেশ নিয়ে গঠিত, কিন্তু ফুটবলের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ। যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলো এখানে। আর ষষ্ঠত ওএফসি, এটি ওশেনিয়ার 13টি দেশ নিয়ে গঠিত, পৃথিবীর সবচেয়ে ছোট কনফেডারেশন। প্রতিটি কনফেডারেশনের নিজস্ব প্রেসিডেন্ট আছে, নিজস্ব প্রতিযোগিতা আছে। তারা ফিফার অধীনে কাজ করে, কিন্তু নিজ অঞ্চলের ফুটবল পরিচালনার দায়িত্ব তাদের নিজেদের। বেশিরভাগ মানুষ ফিফাকে শুধু বিশ্বকাপের আয়োজক হিসেবে চেনে, কিন্তু ফিফার টুর্নামেন্টের তালিকা দেখলে চোখ কপালে উঠবে। পুরুষ জাতীয় দলের টুর্নামেন্টের দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে সবার উপরে অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপ। প্রতি 4 বছরে একবার অনুষ্ঠিত হয়, যা 1930 সাল থেকে হয়ে আসছে। এরপর তরুণ প্রজন্মের জন্য আছে ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ এবং ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ। আর আছে ফিফা বিচ সকার ওয়ার্ল্ড কাপ এবং ফিফা ফুটসল ওয়ার্ল্ড কাপ। একই ধরনের টুর্নামেন্ট নারীদের জন্যও আয়োজন করা হয়। 2025 সালে নতুন রূপে শুরু হয়েছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। এছাড়াও প্রতি বছর হয় ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। এমনকি স্পোর্টসেও ফিফা ওয়ার্ল্ড কাপ প্রতি বছর হয়। এত টুর্নামেন্ট মানে এত বেশি কন্টেন্ট, এত বেশি স্পন্সরশিপ, এত বেশি টেলিভিশন সত্ত্ব, আর এত বেশি আয়। ফিফার আয় হিসাব করা হয় 4 বছরের চক্রে, আর এই চক্রের প্রায় সব আয় আসে একটি ঘটনাকে কেন্দ্র করে: বিশ্বকাপ। আগে দেখি সর্বশেষ সম্পন্ন চক্র 2019 থেকে 2022। এই 4 বছরে ফিফার মোট আয় হয়েছিল $7.57 বিলিয়ন। মজার বিষয় হলো, এর মধ্যে শুধু 2022 সালেই, অর্থাৎ কাতার বিশ্বকাপের বছরে আয় হয়েছিল $5.77 বিলিয়ন। বাকি 3 বছর মিলিয়ে $1.8 বিলিয়ন। এমনকি 2020 সালে কোভিডের কারণে সব কিছু বন্ধ, তখনও তারা আয় করেছে $267 মিলিয়ন। এখন আসি আয়ের উৎসগুলোতে। প্রথম উৎস টেলিভিশন সম্প্রচার সত্ত্ব।
এটাই সবচেয়ে বড় খাত। পৃথিবীর প্রতিটি দেশের টেলিভিশন চ্যানেল বিশ্বকাপ দেখাতে চায়, আর সেই অধিকার কিনতে হয় ফিফার কাছ থেকে। 2006 জার্মানি বিশ্বকাপে এই খাত থেকে আয় ছিল $1.3 বিলিয়ন। 2022 সালে তা হয় $3.4 বিলিয়ন, আর 2026 সালে এটা পৌঁছাবে $3.9 বিলিয়ন। মাত্র 20 বছরে 3 গুণ বৃদ্ধি। দ্বিতীয় উৎস টিকিট বিক্রি ও হসপিটালিটি। 70 লক্ষ আসনের জন্য 2026 বিশ্বকাপে আবেদন পড়েছে 50 কোটিরও বেশি। 2022 সালে কাতার বিশ্বকাপে টিকিট থেকে আয় ছিল $949 মিলিয়ন, কিন্তু 2026 সালে এটা লাফিয়ে উঠবে $3 বিলিয়ন, কারণ ম্যাচ বেড়েছে 64 থেকে 104টিতে, আর উত্তর আমেরিকার বাজারে টিকিটের দাম অনেক বেশি। এবারের ফাইনালের সবচেয়ে দামি টিকিট $10,990। কাতারে একই টিকিট ছিল 7 ভাগের 1 ভাগ। তৃতীয় উৎস স্পন্সরশিপ ও মার্কেটিং। অ্যাডিডাস, কোকাকোলা, আরামকো, ভিসা, বিশ্বের সেরা সেরা ব্র্যান্ডগুলো ফিফার পার্টনার হতে কোটি কোটি ডলার দেয়। 2006 সালে এই খাত থেকে আয় ছিল $0.6 বিলিয়ন। 2026 সালে সেটা হবে $1.8 বিলিয়ন। চতুর্থ উৎস লাইসেন্সিং। ফিফার লোগো, ব্র্যান্ড, ভিডিও গেম এসব ব্যবহারের জন্য রয়্যালটি দিতে হয়। প্যানিনির স্টিকার, অ্যালবাম থেকে শুরু করে ইএ স্পোর্টসের ফুটবল গেম সব কিছু থেকেই আসে অর্থ। এই খাতে আয় হয় $670 মিলিয়ন। সব মিলিয়ে 2023 থেকে 26 চক্রে মোট আয়ের লক্ষ্যমাত্রা $13 বিলিয়ন। আগের চক্রের তুলনায় 72 ভাগ বৃদ্ধি। ফিফা বলে আমরা অলাভজনক সব টাকা ফুটবলের উন্নয়নে ফিরিয়ে দিই। এবার তাহলে হিসাবটা দেখা যাক। সবচেয়ে বড় খরচ টুর্নামেন্ট পরিচালনা। 2023 থেকে 26 চক্রে সব প্রতিযোগিতার জন্য বরাদ্দ $7.6 বিলিয়ন। শুধু 2026 বিশ্বকাপেই খরচ হবে $3.8 বিলিয়ন। এর মধ্যে পুরস্কার মূল্য হিসেবে 48টি দলকে দেওয়া হবে মোট $871 মিলিয়ন। চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন। সবচেয়ে কম পাওয়া দলও পাবে $12.5 মিলিয়ন। দ্বিতীয় সবচেয়ে বড় খরচ সদস্য ফেডারেশন উন্নয়ন। ফিফার ফরওয়ার্ড কার্যক্রমের আওতায় 211টি দেশের প্রতি চক্রে $5 মিলিয়ন পরিচালন খরচ পায় এবং প্রকল্পের জন্য পায় আরও $3 মিলিয়ন। 6টি কনফেডারেশন প্রতিটি পায় $60 মিলিয়ন। এই পুরো উন্নয়ন খাতে বরাদ্দ $2.25 বিলিয়ন। কিন্তু এখানেই একটা গুরুত্ব প্রশ্ন আসে। সমালোচকরা বলেন এই 211টি দেশকে সমান অর্থ দেওয়ার পেছনে মহৎ উদ্দেশ্য যতটা আছে, রাজনৈতিক হিসাব তার চেয়ে কম নয়। কারণ ফিফার নির্বাচনে প্রতিটি দেশের ভোট সমান। ইংল্যান্ড যেমন একটি ভোট দেয়, ছোট্ট সান মারিনো ঠিক একটি ভোট দেয়। প্রতি 4 বছরে সদস্যরা যখন অর্থ পায় তখন কি তারা সত্যিই স্বাধীনভাবে ভোট দেয়? ফিফা ফরওয়ার্ড কার্যক্রম শুরু হয়েছিল 2016 সালে। লক্ষ্য ছিল পৃথিবীর প্রতিটি কোণে ফুটবলের উন্নয়ন নিশ্চিত করা। কিন্তু বিবিসির একটি প্রতিবেদনে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আফ্রিকার 54টি সদস্য দেশের মধ্যে 19টি দেশ এই তহবিলের একটি পয়সাও পায়নি। মাত্র 32 ভাগ অর্থ ব্যবহৃত হয়েছে। আর যারা পায়নি তাদের মধ্যে আছে নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন, ইথিওপিয়ার মতো বড় বড় ফুটবল দেশ। অন্যদিকে ইউরোপের 55টি দেশের সবগুলো নিজেদের অংশ বুঝে নিয়েছে। প্রশ্ন থেকে যায় একটি সংস্থা যে বিলিয়ন ডলার আয় করে, যে সুইজারল্যান্ডে বিশাল সদর দপ্তর পরিচালনা করে, সে কি সত্যি আফ্রিকার দেশগুলোকে সাহায্য করতে পারতো না, নাকি এটা একটা বড় খেলার ছোট্ট একটা অংশ মাত্র? 2015 সালে মার্কিন বিচার বিভাগ ফিফার 14 জন কর্মকর্তাকে একসাথে গ্রেপ্তার করেছিল। অভিযোগ ছিল 2 দশক ধরে $150 মিলিয়ন ঘুষ লেনদেনের। কাতার কিভাবে বিশ্বকাপ পেয়েছিল, রাশিয়াই বা কিভাবে বিশ্বকাপ পেয়েছিল, এর পেছনে কি সত্যিই শুধু ফুটবলের যোগ্যতার বিচার হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আসছে পরের ভিডিও। সেখানে আমরা খুলে দেখব ফিফার দুর্নীতির সেই অন্ধকার ইতিহাস, যেটা নিয়ে নেটফ্লিক্স পর্যন্ত ডকুমেন্টারি বানিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। পরের ভিডিওর নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন।